দর্শক, সিএসআর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আল মতিন। সমসাময়িক কয়েকটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। সেখানে স্বভাবতই আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলন করেছেন সেটির প্রসঙ্গ উঠে আসবে। এছাড়াও দ্রব্যমূল্য নিয়ে খানিকটা কথা বলবার ইচ্ছা রয়েছে। নির্বাচনী ব্যবস্থা নিয়ে আজকে সুশাসনের জন্য নাগরিক সুজনের একটি গোল টেবিল আলোচনা ভার্চুয়ালি হয়েছে। সেখানে নির্বাচন কমিশন কিভাবে গঠন করা যেতে পারে সে নিয়ে আলোচনা হয়েছে। সেগুলো নিয়ে আমরা খানিকটা কথা বলবার চেষ্টা করব। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, তিনি এডিটর ইন চিফ জিটিভি ও সারা বাংলা। সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব জাহিদুল্লাহ হাসান পিন্টু, তিনি সম্পাদক ডিবিসি নিউজ, এবং আছেন জনাব গোলাম মুর্তজা, সিনিয়র সাংবাদিক। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন নিয়ে একটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, সেটি দেখে নেব। জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ বিষয়ে গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। শুরুতে তুলে ধরেন অধিবেশন থেকে এবারের অর্জন। ঘোষণা দেন এসডিজি সম্মাননা দেশের মানুষের জন্য উৎসর্গের। সংবাদ সম্মেলনে উঠে আসে আগামী জাতীয় নির্বাচন সহ সাম্প্রতিক নানা ইস্যু। নির্বাচন কমিশন গঠন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনার সাফ জবাব, আগামীতেও ইসি গঠন হবে রাষ্ট্রপতির সার্চ কমিটির মাধ্যমেই। যেখানে মহামান্য রাষ্ট্রপতি একটা সার্চ কমিটি করবেন, তার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হবে। প্রধানমন্ত্রী অভিযোগ করেন নির্বাচনে জিততে পারবে না বলেই প্রশ্নবিদ্ধ করতে বারবার ষড়যন্ত্র করছে বিএনপি। কারা, কেন, কি কারণে, কোন সুখের স্বপ্নে, কোন আশার আলো দেখে ওদের বিএনপিকে বা অন্যদেরকে ভোট দেবে, সেটা আমাকে একটু বলেন, শুনি, একটু জেনে রাখি। আর আমরা কিছু করলাম কিনা দেশের জন্য, এতটুকুও কিছু করতে পেরেছি কিনা, সেটাও একটু তুলনা করেন। কথা বলেন ই কমার্স জালিয়াতি নিয়েও। প্রধানমন্ত্রী বলেন প্রতারণার অর্থ কোথায় আছে তা অনুসন্ধান চলছে। এই যে মানুষের দুঃসময়ের সুযোগ নিয়ে কিছু মানুষ টাকা বানানোর জন্য যে প্রতারণা করে, এদের উপযুক্ত শাস্তি অবশ্যই হবে। এবং আপনি নিজেই স্বীকার করেছেন যে আমরা বসে নেই, সাথে সাথে এগুলিকে ধরা হয়েছে, ম্যাক্সিমাম যারা গ্রেপ্তার করা হয়েছে। এবং একবার যখন ধরা হয়েছে, তবে তারা টাকাগুলি নিয়ে কোথায় রাখলো, কী করলো, কী সম্পদ বানালো, সেটাও খুঁজে বের করা হবে। এবং আমরা চেষ্টা করে যাব এগুলি যদি ফেরত আনা যায় তাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করব। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে প্রধানমন্ত্রী বলেন বারবার তাগাদা দেওয়ার পরও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাঙ্ক্ষিত সাড়া মিলছে না। অনেকে আবার তাদের শরণার্থী হিসেবে রাখতেই বেশি আগ্রহী। রিফিউজি থাকলে কিছু লোকের বোধহয় একটু লাভই হয়, সেটা থেকেই যতটা বেশি তারা দেখে ততটা হয়তো তাদের প্রত্যাবাসনের দিকে দেখে না। অনেক প্রস্তাব আমরা পাই যে রোহিঙ্গারা এখানে আছে, তার জন্য এটা করা হোক, ওটা করা হোক। সাথে সাথে আমরা বলি যে ঠিক আছে, এই কাজগুলো আপনারা করেন, মিয়ানমারে করেন, করে এদেরকে নিয়ে যান। সরকার প্রধান বলেন আত্মতুষ্টি নয়, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেই ক্ষমতায় ফিরে আসতে চায় আওয়ামী লীগ। নির্বাচনটাকে আমরা নির্বাচন হিসেবেই দেখতে চাই, জনগণের ভোট যাতে আমরা পাই, জনগণের কাছে যেতে চাই, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করে জনগণের ভোটেই আবার ক্ষমতা ফিরে আসতে চাই। শুরুতেই জনাব ইশতিয়াক রেজা, আপনার কাছে আসতে চাই। একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী পুরনো কিছু উদাহরণ টেনে এনেছেন। যখন প্রশ্ন করা হয়েছিল আসলে বাংলাদেশের যে ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা এখানে রয়েছে, সেখানে বিরোধী শক্তির অবস্থানটা আসলে কোথায়, সেখানে তিনি মাহাথির মোহাম্মদের উদাহরণ টেনেছেন, সিঙ্গাপুরের উদাহরণ টেনেছেন, এবং সেখানে যে রাজনৈতিক কাঠামোর মধ্য দিয়ে উন্নয়ন হয়েছে সেটার উদাহরণ টেনেছেন। এর পাশাপাশি বাকশালের সময় বঙ্গবন্ধু যে পরিবর্তনগুলো এনেছিলেন সেগুলো আসলে জনগণের জন্য কতটুকু হিতকর ছিল সেগুলো তিনি তুলে ধরবার চেষ্টা করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ কি তাহলে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে নতুন করে উদ্ভাবন করছে? ধন্যবাদ আপনাকে। বাকশালের প্রশ্নটা যেটা বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব ছিল, সেই প্রশ্নটার যেভাবেও তিনি উত্তর দিয়েছেন সেটা ঠিক সেখানে ফিরে যাওয়ার কথা তিনি বলেননি। কিন্তু তিনি যে উদ্দেশ্যটা ছিল যে বাংলাদেশের মানুষের আত্মমর্যাদা বোধটা বাড়ানো, বাংলাদেশের মানুষকে স্বয়ংসম্পূর্ণ করা, আত্মকর্মসংস্থানের জায়গাগুলো তৈরি করা, এবং একই সাথে বড় স্বপ্ন দেখার জায়গাটা সৃষ্টি করা, যেটা বঙ্গবন্ধু দেখেছিলেন, মূলত প্রধানমন্ত্রী সেদিকে ইঙ্গিত করেছেন। এবং সেই কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে তিনি হয়তো দ্বিতীয় বিপ্লবে আর ফিরবেন না, কিন্তু তিনি মানুষের যে উদ্দেশ্যগুলো ছিল সেই জায়গাগুলোর দিকে তিনি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি এই কারণেই অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে নজর দিয়েছেন, তিনি একই সাথে সামাজিক খাতগুলোর দিকে নজর দিয়েছেন, যেখানে পিছিয়ে থাকা মানুষগুলোকে সামনের সারিতে নিয়ে আসা যায়, কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়,
তিনি যেভাবে বলেছেন আমি সেভাবে বলছি, এবং তিনি একথাও বলেছেন যে সকল শ্রেণী পেশার মানুষের তার নিজের জায়গাটাকে আর একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার, যার যার জায়গা থেকে স্বপ্ন দেখার জায়গাটাকে বড় বাস্তবে রূপান্তরিত করতে চান। এবং উন্নয়নের কথা তিনি বলতে গিয়ে আসলে তিনি কয়েকটা উদাহরণ দিয়েছেন যে কেউ কেউ বাক স্বাধীনতার কথা বলে, কিন্তু সিঙ্গাপুরে তো একটি সরকারি কর্পোরেশনের অধীনেই সবগুলো কাগজ। তিনি মালয়েশিয়ার কথা একইভাবে বলেছেন যে একটা ওয়ান পার্টি রুল ছিল, সেই কথাটা তিনি টেনে এনেছেন। এখন কিন্তু একই সাথে কিন্তু তিনি আবার অন্যান্য প্রশ্নের বেলায় কিন্তু বলেছেন যে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, মানুষের ভোটাধিকারে বিশ্বাস করে, এবং তিনি জোর করে কোনো যেন ছলচাতুরির মাধ্যমে নির্বাচনে জিততে চান না, সে কথাও কিন্তু তিনি বলেছেন। এবং তিনি মনে করেন যে তিনি যে কাজগুলো করেছেন সেই কারণে জনগণ তাকে ভোট দিবে, এবং তিনি সংবিধান মোতাবেক এখন পর্যন্ত যে ব্যবস্থাপনাটা আছে, এই প্রশ্নটা আমারই ছিল যে এখন পর্যন্ত যে ব্যবস্থাপনাটা আছে যে রাষ্ট্রপতির মাধ্যমে সার্চ কমিটি করে নির্বাচন করা, সেটার দিকেই তিনি থাকবেন, সেটাই বলেছেন। সেক্ষেত্রে এই যে দুটো বক্তব্য, একদিকে সিঙ্গাপুরের উদাহরণ টানা বা মাহাথির মোহাম্মদ যেভাবে তার দেশ শাসন করেছেন তার উদাহরণ টানা, তার সাথে একই সাথে গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাসের কথা, এই দুটোকে আপনি কিভাবে মেলাচ্ছেন? আমার কাছে মনে হয় যে প্রধানমন্ত্রী একটা বাংলাদেশ কনটেক্সট সবসময় চিন্তা করেন তিনি যখন কথা বলেন, এবং আমাদেরকে সেটাই চিন্তা করতে হবে। যেহেতু তিনি নিজে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলেন, লড়াই সংগ্রাম করেছেন, এবং তিনি মানুষের ভোটাধিকারের কথা সারা জীবন বলে এসছেন, এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তিনি ফিরে আসার পরে যে বাংলাদেশে আইনি কাঠামোর কথাগুলো বলেছেন, এবং তিনি যেহেতু যুদ্ধাপরাধের বিচার, বঙ্গবন্ধু হত্যার বিচার, এগুলোর দিকে নজর দিয়েছেন, সুতরাং তিনি সেখানেই থাকতে চান। কিন্তু যখন মানুষ যুক্তি দেখায় তখন হয়তো তিনি কিছু কিছু ক্ষেত্রে রিপ্লাই হিসাবে অথবা রিফ্লেক্স হিসাবে, আমি রিফ্লেক্সের বাংলাটা ঠিক এই মুহূর্তে আমি আনতে পারছি না, কথা রিফ্লেক্স হিসাবে হয়তো তিনি ওই প্রসঙ্গগুলোকে টেনে আনেন। জি, আরেকটা বিষয়, এটা হয়তো সরাসরি প্রধানমন্ত্রীর উত্তরের সাথে সম্পর্কিত না, অনেকটা আমরা সাংবাদিকরা সেখানে নিজেদেরকে যেভাবে উপস্থাপন করি তার সাথে সম্পৃক্ত। যেভাবে একটি প্রশ্নের আগে বেশ দীর্ঘ সময় ধরে আসলে স্তুতি শুনতে হয়, এটা আসলে আমাদের সাংবাদিকদের, সেখানে সিনিয়র সাংবাদিকরাও তো রয়েছেন, যারা রিপোর্টার হিসেবে সেখানে যাচ্ছেন তারা রয়েছেন, তাদের সম্পর্কে আসলে মানুষের কাছে কি ধারণা দিচ্ছে আপনার মনে হয়? আপনি তো ছিলেন পুরো সময়। আমি এই জায়গাটায় নিজেকে ডিফেন্ড করতে চাই না। আমার কাছে মনে হয় যখন আমি প্রশ্ন করব সাংবাদিক হিসাবে, আমি প্রশ্নটাই করব। আমার যদি প্রধানমন্ত্রীর সাথে অন্য কোনো বিষয়ে কথা বলতে হয়, আমার মতামত দিতে হয়, সেটা আসলে মত বিনিময় যদি আলাদা করে করা যায় সেখানে আমি করতে পারি। কিন্তু যখন এটাকে সংবাদ সম্মেলন বলা হচ্ছে, সাংবাদিক সম্মেলন বলা হচ্ছে, তখন আসলে খুবই সোজাসাপটা প্রশ্ন করাটাই আমি মনে করি শ্রেয়। জি, ধন্যবাদ। জনাব গোলাম মুর্তজা, আপনার কাছে আসতে চাই। যে প্রসঙ্গে এইমাত্র ছিলাম সেখানে আপনি আসলে কি মনে করছেন যে বক্তব্যগুলো এসেছে, বিশেষ করে নির্বাচনী ব্যবস্থা বলুন, আমাদের শাসন ব্যবস্থা বলুন, এবং যেসব উদাহরণ টানা হয়েছে, আপনার ধারণাটা কি হয়েছে এই মন্তব্যগুলো শুনে মাননীয় প্রধানমন্ত্রীর? ধন্যবাদ আপনাকে। এই সংবাদ সম্মেলন নিয়ে আমার দুই দিকের দুটি বিশ্লেষণ। প্রথম বিশ্লেষণ হচ্ছে গণমাধ্যমের জন্য বা সাংবাদিকদের জন্য, যে দেশের প্রধানমন্ত্রী তিনি বিদেশে যাচ্ছেন, শুধু এবার নিউ ইয়র্কে গেছেন এবং ফিরে এসেছেন এটিই নয়, তিনি বিদেশে যাচ্ছেন, একটি রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন, সেখানে গিয়ে তিনি নানাবিধ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন, এবং তিনি দেশে ফিরে এসে সংবাদকর্মীদের মুখোমুখি হচ্ছেন। গণমাধ্যম কর্মী হিসেবে বা বাংলাদেশের গণমাধ্যমের জন্য এটা খুব ইতিবাচক একটা বিষয় হওয়ার কথা, কারণ প্রধানমন্ত্রী যখন একটি দেশে যান বা প্রধানমন্ত্রী যখন জাতিসংঘে যান, তখন এর পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক, সত্য অসত্য, আংশিক সত্য, নানাবিধ অভিযোগ, নানাবিধ প্রশংসা, এই বিষয়গুলো দেশ বিদেশের কাগজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম নানা জায়গাতে সংবাদগুলো নানা রকম ভাবে আসে। তো দেশের মানুষের ভেতরে এই বিষয়গুলো নিয়ে অনেক রকমের বিভ্রান্তি থাকে। তো সেই বিভ্রান্তিগুলো দূর করার সুযোগ দেন প্রধানমন্ত্রী সংবাদকর্মীদের সামনে এসে তাদের মুখোমুখি হয়ে। কিন্তু আমি দেখি শুধুমাত্র এবারেই নয়, আজকের সংবাদ সম্মেলনে অনেকগুলো প্রশ্ন বা অনেকগুলো বলবো না, বেশ কয়েকটি প্রশ্ন সংবাদ সম্মেলনের প্রশ্নের মতোই ছিল। একটু আগে রেজা ভাই যে কথাটি বললেন, তিনি নিজেই প্রশ্নটি করেছিলেন, প্রশ্নের মতো ছিল। আর এর বাইরে দেখি প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো যে সমস্ত বিষয় নিয়ে তর্ক বা বিতর্ক আছে, সেই সমস্ত বিষয় নিয়ে
কোনো একজন সাংবাদিক, কোনো একজন সম্পাদক প্রধানমন্ত্রীর মুখ থেকে সেই কথাটি জানতে চাইবেন, সেই কারণে কেউ কোনো প্রশ্ন করেন না। যারা প্রশ্ন করছেন তারা নিজেরা সবই জানেন, আপনি এটা করেছেন, আপনি ওটা করেছেন, আপনার নেতৃত্বে ইহা হয়েছে, তো আপনার নেতৃত্বে এটা হয়েছে, আপনার নেতৃত্বে ওটা হয়েছে, এটা বলার মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু বলার তো আলাদা প্ল্যাটফর্ম আছে। আপনি এরকম টকশোতে এসে আপনি কথা বলতে পারেন, আপনি নিজে পত্রিকায় লিখতে পারেন, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতে পারেন, বলতে পারেন, কিন্তু আপনি সেখানে গেলেন সংবাদকর্মী হিসেবে, গিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রশ্ন করে জানার কথা, কিন্তু সেখানে গিয়ে যখন আমরা নিজেরাই সবকিছু জানি এবং এক ধরনের, আপনি যে শব্দটা বললেন, সাধারণ জনমানুষের কাছে স্তুতি বাক্যের মতো শোনায়, তখন সামগ্রিকভাবে বাংলাদেশের গণমাধ্যম এবং বাংলাদেশের সংবাদকর্মীদের সম্পর্কে আমার ধারণা যে সাধারণ জনমানুষের কাছে খুব ভালো বার্তা যায় না। এক একটি সংবাদ সম্মেলন, প্রধানমন্ত্রীর এক একটি সংবাদ সম্মেলন, প্রধানমন্ত্রীর কাছে যা প্রশ্ন করা হয় তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি তার মতো করে জবাব দেন। সেই জবাব নিয়ে কোনো প্রশ্ন নাই। প্রশ্ন আসে, সংবাদকর্মীরা প্রশ্ন যা করে সেটা আসলে প্রশ্ন হয় কি হয় না এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি চায়ের আড্ডা পর্যন্ত নানা রকমের হাসি রসিকতা হয়। এটা আমার কাছে মনে হয় সংবাদকর্মী হিসেবে এটা আমাদের জন্য খুব সুখকর নয়। এটি একটি বিষয়। আর এর বাইরে আর যে বিষয়টি এতক্ষণ আপনি যে কথাটি আলোচনা করলেন, প্রধানমন্ত্রী যে সমস্ত উদাহরণ দিয়েছেন, বাকশালের কথা বলেছেন, সিঙ্গাপুরের লি কুয়ান ইউর কথা বলেছেন, মাহাথির মোহাম্মদের কথা বলেছেন। দেখেন, বাকশাল একটা বিষয়, গণতন্ত্র আরেকটি বিষয়, লি কুয়ান ইউ আরেকটি বিষয়, মাহাথির মোহাম্মদ আরেকটি বিষয়। আপনি যদি এই সবগুলোর কম্বিনেশন করতে চান, সবগুলোর কম্বিনেশন আসলে করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে বাংলাদেশ আসলে কোন পথে চলবে সেই জায়গাটিতে আজকেও আমি প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে খুব পরিষ্কার করে বুঝতে পারিনি, এবং আমি আমাদের সংবাদকর্মীদের মুখ থেকেও এই রকমের কোনো প্রশ্ন দেখতে পাইনি। আর শেষ করি এই কথাটি বলে যে সার্চ কমিটি করেই যে নির্বাচন কমিশন গঠন করা, প্রথম অবস্থাতে যখন সার্চ কমিটি করে নির্বাচন কমিশন গঠন করার উদ্যোগ নেওয়া হয় তখন কিন্তু আমরা সেটাকে সমর্থন করেছিলাম। গণমাধ্যম হিসেবে আমরা কিন্তু সেটার পক্ষে লিখেছিলাম, বলেছিলাম এর মধ্য দিয়ে কিছু যোগ্য লোকজনকে খুঁজে বের করে তাদেরকে দায়িত্ব দেওয়া হবে। কিন্তু বাংলাদেশে বিগত দুটি নির্বাচন, এই বিগত দুটি নির্বাচনের আগে সার্চ কমিটির মাধ্যমে যেভাবে নির্বাচন কমিশন গঠিত হয়েছে এবং যাদেরকে সার্চ কমিটি খুঁজে বের করেছে এবং তারা যে নির্বাচন করেছে, সেই নির্বাচনকে আর যাই হোক নির্বাচন বলা যায় না। তো যেহেতু নির্বাচন বলা যায় না, সুতরাং সেই কারণে এখনো যদি সার্চ কমিটির মাধ্যমেই নির্বাচন কমিশন গঠন করা হয় তাহলে সেই জায়গাটিতে একটা বড় রকমের প্রশ্ন থাকছে। আর 50 বছর বয়সী বাংলাদেশ, আমাদের এত কিছু হয়ে গেল, এত কিছু করলাম, নির্বাচন কমিশন গঠন করার জন্য একটা আইন আমরা করতে পারলাম না, এবং সেই আইনটি আমরা করতে চাইলাম না এবং এখনো করতে চাই না। এটা আমার কাছে মনে হয় যে আমাদের ওই অনেক অগ্রগতি, অনেক কথা যে বলা, সেই জায়গাটিতে খুব বড় রকমের একটা পিছিয়ে থাকা। আমি মনে করি যে বাংলাদেশের নির্বাচন সত্যিকার অর্থে নির্বাচনই হওয়া দরকার। প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে বহু কাজ করেছেন, উন্নয়ন করেছেন, মানুষ আর কাকে ভোট দিবে এটাই যেহেতু অবস্থান, সেই হিসাবে বাংলাদেশের মানুষ যাতে ভোট দিতে পারেন, যেহেতু প্রচুর উন্নয়ন কাজ করেছে আওয়ামী লীগ সরকার, সেই কারণে মানুষ যেহেতু আওয়ামী লীগকেই ভোট দিবে এরকম একটা ধারণার পরিপ্রেক্ষিতে এমন একটা নির্বাচন কমিশন হওয়া দরকার, এমন একটা নির্বাচন বাংলাদেশে হওয়া দরকার সত্যি সত্যি যে নির্বাচন কমিশনের অধীনে দেশের মানুষ ভোট দিতে পারে। দেশ এবং দেশের বাইরের যারা পর্যবেক্ষক বা যারা সংবাদকর্মী তারা দেখবেন যে মানুষ ভোট দিয়েছেন, তার মধ্য দিয়ে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন, দেশ পরিচালনা করবেন, তার সঙ্গে তো আমাদের কোনো বিরোধ নেই। এবং সবকিছুর পরে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষেই অবস্থান, এবং আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করুক। কোনো রকমের তৃতীয় শক্তি, কোনো রকমের অন্য কেউ এইখানে আসুক বা আসার চেষ্টা করুক, আমরা সর্বতোভাবে সেটার বিপক্ষে। কিন্তু ভোটের জন্য, নির্বাচনের জন্য, জনগণের কাছে ফিরে যাওয়ার জন্য যা করা দরকার সেটা করা দরকার। এই মুহূর্তে বাংলাদেশে যেটা সম্পূর্ণরূপে অনুপস্থিত বলে আমার কাছে মনে হয় একজন ক্ষুদ্র সংবাদকর্মী হিসেবে। জি, অনেক ধন্যবাদ। জনাব পিন্টু, আপনার কাছে চলে আসতে চাই এবারে। মাছরাঙা টেলিভিশনের জনাব রেজওয়ান হক প্রত্যেক সংবাদ সম্মেলনেই বেশ স্পষ্ট কিছু প্রশ্ন রাখেন। আজকেও তার খুব একটা ব্যতিক্রম ছিল না। যে গৃহহীনদের বাড়ি দেওয়া হয়েছিল সেটা নিয়ে তিনি প্রশ্ন করেছিলেন, এবং প্রশ্নটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বেশ বোধহয় প্রস্তুতি ছিলেন, কারণ আমরা সাথে সাথে দেখলাম যে ছবি দেখানো হচ্ছে, যে সচিত্র জবাব তিনি দিলেন। সে ছবির সাথে গণমাধ্যমে যেসব ছবি এসেছে
সেগুলো নিয়ে গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন যে আসলে এর আগে পেছনের খবর আমরা নিয়েছি কিনা। আপনার বিশ্লেষণটা কি এই গোটা ব্যাপারে? আমরা গণমাধ্যম থেকে যা দেখিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী যা দেখালেন, এই দুটোর বিশ্লেষণ আপনি কিভাবে করবেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, প্রধানমন্ত্রী তো আজকে অনেক বিষয়ে কথা বলেছেন। আপনি পার্টিকুলারলি শুধু এই একটা বিষয় নিয়ে যদি কথা বলতে বলেন, আমি বলবো এই ইস্যুতে গণমাধ্যম যে সমস্ত সংবাদ পরিবেশন করেছে সেগুলো ঠিক, আবার কিছু কিছু ঘটনা যে আপনার ইচ্ছাকৃতভাবে ঘটেছে সেটাও ঠিক। এখন গণমাধ্যম কি করে? ধরেন আপনি এই 100টি বাড়ি তৈরি করলেন, 100টি বাড়ির মধ্যে 99টি বাড়ি ঠিকঠাক ছিল, একটি বাড়ি ঠিক করে বানানো হয়নি। গণমাধ্যমের কাজ ওই একটি বাড়ি যে ঠিক মতো বানানো হয়নি সেটি তুলে ধরা। তো এই কাজটি গণমাধ্যম ঠিক মতোই করেছে। পাশাপাশি সরকার তো তদন্ত কমিটি করে কিছু বেরো করেছে যে কোথাও কোথাও যে ঘাপলা হয়েছে, দুর্নীতি হয়েছে। আবার এটাও ঠিক কিছু কিছু জায়গায় ইন্টেনশনালি ঘটনা ঘটানো হয়েছে। তো সেই জায়গায় আমাদের গণমাধ্যমের তো ওভারঅল আপনার ফলো আপ নিউজ খুব কম হয়, যে কারণে সরকার প্রধান এই সুযোগটি পেয়েছেন। তো এখন এইটার সংখ্যা কিন্তু খুব কম, মানে নিজের হাতে বা ইন্টেনশনালি ভাঙ্গা এইটাও সংখ্যা কম, এবং এই লো কোয়ালিটির বাড়ি বানানোর যে বা ফাটল ধরা এটার সংখ্যাও কম। আবার ওভারঅল যদি ধরেন যে বাড়িগুলো বানানো হয়েছে এটার যে বাজেট ছিল, এই বাজেটে আপনি কোনোদিন ভালো বাড়ি বানাতেও পারবেন না, সেটাও স্বীকার করতে হবে। তো এই প্রশ্নগুলো যারা এই স্বীকার করেছেন, এই ডিজাইনগুলো যারা করেছেন, না বাজেট ঠিক ছিল এটা সরকারের অবস্থান। আমরা তো কথা বলেছি এখানে, কথা বলে আমরা যেটা জেনেছি কিছু কিছু জায়গায় আপনার সরকারি কর্মকর্তারা সেখানে ওই বরাদ্দের সময় 20% নিয়ে নিয়েছেন। এখন 1,70,000 টাকা, পরে 20,000 টাকা বাড়িয়ে 1,90,000 টাকা দিয়ে সেই বাড়ি বানিয়েছেন। হতে পারে এই একই জমি মানে বাজেটে আপনি ঢাকা শহরে যেটা বানাবেন কুড়িগ্রাম শহরে একই বাজেটে বানাতে পারবেন না। বাজেট বা জায়গা, জমি, নিচু জমি, উঁচু জমি, মানে ভরার জমি, নানান রকমের জমি আছে। আপনি বাজেটটা করেছেন সারা বাংলাদেশে একরকম, সেই জায়গায় কিছু সমস্যা ছিল। তো ওভারঅল প্রধানমন্ত্রী বা সরকারের এই জায়গায় একটু কষ্ট পাওয়ার কথা, এই কারণে যে এই উদ্যোগটা তো এটা বড় মানবিক উদ্যোগ, এই নিয়ে তো কারো সন্দেহ নেই। এত বড় একটা উদ্যোগ যখন সরকার নেয়, সরকারের আশা থাকে যে এটা নিয়ে হয়তো পজিটিভ কিছু আলোচনা সংবাদ মাধ্যমে হবে। কিন্তু সেই জায়গায় দেখা গেছে, যেটা আমি নিজেও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আপনি চিন্তা করেন তো, আপনার যে মানুষটার কোনো জমি নেই সেই মানুষটাকে একটা জমি দেওয়া হয়েছে, একটা ঘর দেওয়া হয়েছে। আবার আরো ভালো দিক কি, এখানে এই নারী পুরুষ হাজবেন্ড দুজনের নামে দিয়ে দিয়েছে। যদি আপনার ডিভোর্স দিয়ে দেয়, হাজবেন্ড যেন জমি নিয়ে চলে যেতে না পারে, নারীরও অর্ধেক আপনার মালিকানা থাকবে। উদ্যোগ হিসাবে তো এটা চমৎকার উদ্যোগ, এ নিয়ে তো কারো কোনো কথা নেই। কিন্তু সমস্যা হলো আপনার ওই যে বললাম যে 2-4টা ঘটনায় সংবাদ মাধ্যম যেটা করেছে এটা তো ভুল না, 2-4টা ঘটনাই তুলে ধরবে। আপনার এই যে সারা দেশে এত ভালো কাজ হচ্ছে, সংবাদ মাধ্যম কি সব ভালো কাজ তুলে ধরবে নাকি? সমাজের অসঙ্গতিগুলি তুলে ধরাই সংবাদ মাধ্যমের কাজ। আপনার কাছে ফিরে আবারও জনাব পিন্টু, একজন দর্শক বোধহয় আছেন, ফিরে এসে আপনার কাছে যে সার্বিক আপনার বিশ্লেষণ এই সংবাদ সম্মেলন সম্পর্কে সেটিও শুনতে চাইব। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মতিউর রহমান, রাজশাহী থেকে বলছি। জি, বর্তমান সরকার প্রায়ই বলেন যে সরকার সংবিধানের বাইরে এক চুলও নড়বেন না বা সংবিধানের বাইরে কোনো কাজ করবেন না। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে। এই সার্চ কমিটি সংবিধানের কোন অনুচ্ছেদে আছে এটা একটু জানতে চাই। জি ধন্যবাদ। জনাব পিন্টু, ফিরে আসি আপনার কাছে। না না, এটা সংবিধানের ভিতরের কথা না। সংবিধানে তো স্পষ্ট আপনার যেটা বলা আছে 118-তে যে একটি আইন প্রণয়নের মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠন করার কথা বলা আছে। এখন আপনার বাংলাদেশের সংবিধানে এইরকম আরো অনেক কিছু বলা আছে। আপনি যদি বিচারপতি নিয়োগের কথা বলেন, সেখানেও একটা অপশন আছে আইন প্রণয়ন করে বিচারপতিদের যোগ্যতা অযোগ্যতা নির্ধারণ করা। সেই আইনও বাংলাদেশে হয়নি। আপনি যদি সংবিধানের শুরু থেকেই আসেন, একদম শুরু থেকে যদি আসেন, দেখবেন বাংলাদেশের সংবিধানের প্রথমেই লেখা আছে যে আপনার এই রাজধানী হবে ঢাকা। ঢাকার সীমানা কি হবে?
এটা কি আইন দ্বারা নির্ধারিত হবে। এখন আপনি ঢাকার সীমানা আইন দ্বারা নির্ধারণ করতে পারতেছেন? এই ঢাকা মেট্রোপলিটন এরিয়া বলেন, পুলিশের একটা এরিয়া, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের একটা এরিয়া, সিটি কর্পোরেশনের একটা এরিয়া। তো এই আইনও আমরা মানছি না। না, এরপরে ধারা আছে নাগরিকত্ব আইন থাকবে, সেটাও আমরা করছি না। তা আমরা তো এগুলো সংবিধানে ভালোর জন্য আমাদের সংবিধান প্রণেতারা উল্লেখ করে গেছে। গত 50 বছরে সংবিধানের এমন অনেক ধারাই আমরা বাস্তবায়ন করিনি। সেই জায়গা থেকে এই সরকার খুব সম্ভবত 2012 সালের দিকে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সময় একটু এগিয়েছিলেন নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে একটি সার্চ কমিটি নিয়ে। এটা মর্তুজা বলেছেন যে সবাই সমর্থন করেছিল, যেহেতু এটা মন্দের ভালো ছিল। এখন আপনি যেই বিতর্কে আসছেন, যে আজকে প্রধানমন্ত্রী তো স্পষ্ট করে বলে দিয়েছেন যেটা আগামীতে কিছুদিন রাজনীতির মাঠ গরম হবে এই ইস্যুটা নিয়ে, যেহেতু বিরোধী দল দাবি করছে যে আইন করতে হবে। কিন্তু আমি মনে করি আইন একটা ধাপ, এই আইনটাই হয়তো যে যদি করা হয়, যদি বিরোধী দল বা সবাই মিলে চাপ দিয়ে সরকারের কাছ থেকে হয়তো আদায় করতেও পারে কোনো এক সময় যে না আইনটা করে দেওয়া হলো। কিন্তু আইন করলেই কি আপনার একটি সুষ্ঠু নির্বাচন হবে এই নিশ্চয়তা কে দিবে আপনাকে? এই জায়গাটা হলো বড় সমস্যা। আপনার আইন করে দিলেন, ওই আইনের মধ্যেই দেখবেন সার্চ কমিটি থাকবে, ওই আইনের মধ্যে বয়স থাকবে, ওই আইনের মধ্যে থাকবে যে একজন নির্বাচন কমিশনার নিযুক্ত হতে হলে তার যোগ্যতা কি হবে, অযোগ্যতা কি হবে, এই বিচার তাকে অভিশংসন করা যাবে কিনা, এইগুলি তো থাকবে। এই দেশের মানুষকে দিয়েই তো কমিশনগুলো গঠন করবেন। ধরে বেঁচে যেখান থেকে আনেন বাংলাদেশের মানুষই তো এই কমিশন এর সদস্য হবে। এখন এই 5 সদস্যের কমিশন আপনার সংবিধানে তো এটাও বলা আছে যে এই কমিশন স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করবে। এখন প্রশ্ন হলো, আমি একটু শেষ করি, যে আইন করেও যদি আপনি একটি স্বাধীন কমিশন গঠন করেন, স্বাধীনভাবে সে কাজ করতে দিবে কিনা, সেই কাজ করতে দেওয়ার দায়িত্বটা আবার সরকারের। এইটাও সংবিধানে উল্লেখ করা আছে, নির্বাহী বিভাগ সর্বাত্মক সহায়তা করবে। তাহলে সমস্যা কোথায়? সবকিছুই সংবিধানে আছে, সংবিধান মানলেনও আপনি, কিন্তু কাজ করার সময় আপনি কি কাজ করলেন? সংবিধান অনুযায়ী করলেন, না নিজের ইচ্ছা অনুযায়ী করলেন, না সরকারের ইচ্ছা অনুযায়ী করলেন? ওই কমিশন কতটা শক্তভাবে কাজ করলো এবং সরকারের কাছ থেকে কতটা সহায়তা আদায় করতে পারলো সেটার উপরে আপনার নির্ভর করে। আদারওয়াইজ এই দেশে তো তত্ত্বাবধায়ক সরকারি নির্বাচন নিয়ে বিতর্ক হয়। এখন এই জায়গাটা আমি মনে করি রাজনীতিবিদদের মানসিকতায় পরিবর্তন এনে, হারার মানসিকতা, মানে আমি হারলে গ্রহণ করব, জিতলে কার উপর নির্যাতন চালাবো না, এই চিন্তা ভাবনা যতক্ষণ না পর্যন্ত আপনি মনের ভিতর থেকে আপনি বিশ্বাস না আনতে পারবেন, আপনার এই আইন দিয়ে এইসব কিছু করা যাবে না। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছি, সঙ্গে থাকবেন আশা করি। ফিরে আসি জনাব ইশতিয়াক রেজা আপনার কাছে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলছিলেন কিভাবে বিদেশে শস্য রপ্তানি করা যায় সে নিয়ে, বিশেষ করে বিভিন্ন সবজির কথা স্টোরেজ তৈরি করে আলাদা আলাদা রপ্তানির কথা বলছিলেন। তার সাথে বর্তমান বাজার দরের কথা যদি নিয়ে আসি, স্বাভাবিকভাবেই অনেকে প্রশ্ন করবেন যে বাংলাদেশে এই মুহূর্তে সাধারণ মানুষকে যে দামে পণ্য কিনতে হচ্ছে এবং প্রতিনিয়ত বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু পণ্যের দাম বেড়ে চলার যে অভিযোগ গণমাধ্যমে এসেই চলেছে, সেক্ষেত্রে এই যে চিন্তাটা সেটা নিশ্চয়ই কৃষকদের জন্য উপকারী হতে পারে, কিন্তু বাজার নিয়ন্ত্রণের ব্যাপারে আসলে সরকারের পদক্ষেপগুলো কতটুকু কার্যকর হচ্ছে? দেখেন, আমি বলবো যে বাজার এই মুহূর্তে সবচেয়ে বেশি মানুষকে যে বিষয়গুলো চিন্তিত করছে তার মধ্যে একটি, জিনিসপত্রের দাম সাংঘাতিকভাবে বাড়ছে এবং যে জিনিসগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় সেখানেই কিন্তু এক ধরনের আগুন লেগেছে। আমি বলবো শুধু রাষ্ট্রায়ত্ত সংস্থা টিসিবির হিসাবটাই যদি দেখেন সেটাই কিন্তু বেশ চিন্তায় ফেলে দিবে আপনাকে। টিসিবি বলছে গত 1 বছরে চালের দাম বেড়েছে 3.5%, বাস্তবে সেটা আরও বেশি। এটা তো টিসিবির হিসাব, কিন্তু মাঠে যারা কাজ করে তারা কিন্তু জানে, যারা কেনাকাটা করে তারা জানে সেই হিসাবটা কত। টিসিবির হিসাবেই বিভিন্ন রকমের আটার দাম বেড়েছে 11 থেকে 18%। এর মধ্যে প্যাকেটজাত আছে, প্যাকেট ছাড়া আছে, নানাভাবে আছে। সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা তেলের বাজারে, 54 থেকে 70% পর্যন্ত বেড়েছে। সবচেয়ে নিচেরটা 54% বেড়েছে, খোলা যেটা তেল বেড়ে সেটা 70% পর্যন্ত বেড়েছে। এই যে অবস্থাটা হয়েছে এটা একটা অনিয়ন্ত্রিত অবস্থা। কিছু হলেই বলে আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, কিন্তু আন্তর্জাতিক বাজারে যে দাম বেড়েছে তার কোনো স্বচ্ছ পরিসংখ্যান কিন্তু মানুষের সামনে ব্যবসায়ীরা তুলে ধরছে না। আমরা দেখলাম সরকার নিজে উদ্যোগ নিয়ে ব্যবসায়ীদের সাথে বসে দাম বাড়িয়ে দিচ্ছে লিটার প্রতি 4 টাকা, আর তারা আরও সেটাকে আরেকটু বাড়িয়ে কোথাও কোথাও 6 টাকা পর্যন্ত বেশি নিয়েছে। করোনার 2 বছরে প্রায় যে অবস্থাটা দাঁড়িয়েছে, মানুষের আয় কমেছে এবং সবাই যে
যদিও অর্থনৈতিক অবস্থা আগে সরকার ফেরানোর চেষ্টা করছে, কিন্তু সবাই যে আগের জায়গায় ফিরেছে তা নয়, সবাই রোজগারে ফিরতে পারেনি, অনেকেই এখনও বেকার অবস্থায় রয়েছে, কর্মহীন অবস্থায় রয়েছে। এবং পুরো জিনিসটা আমার কাছে মনে হচ্ছে বাজার ব্যবস্থাপনার একটা দুর্বলতা। এবং এখানে যে নানান রকমের কথা আমরা শুনি, সিন্ডিকেট, এটা সেটা, মানুষ যেগুলোর মুখরোচক কথা বলে, তার একটা উপস্থিতি নিশ্চয়ই আসছে। বাণিজ্য মন্ত্রী নিজে ব্যবসায়ী, খাদ্যমন্ত্রী তিনি ব্যবসায়ী। ব্যবসায়ীদের যে একটা আমরা মন্ত্রিসভায় প্রাধান্য দেখছি, তার ফলে কি ব্যবসায়ীদের একটা বাড়ান্ত হচ্ছে কিনা সেটা কিন্তু একটু খুঁটিয়ে দেখা দরকার। এবং তারা কিন্তু সেরকম করে জনগণের কোনো উদ্যোগ নিচ্ছেন বলে মনে হয় না কোনো ক্ষেত্রেই। পেঁয়াজের দাম কিন্তু আমি এখন আসার সময় দেখে আসলাম হঠাৎ করে ঊর্ধ্বমুখী। এটা নিয়ে আবার কি কাণ্ড ঘটে, এবং পেঁয়াজের দাম যখন সর্বোচ্চ ছিল তখন আমরা সরকারের কাণ্ড কারখানাগুলোকে অনেকটা প্রতিক্রিয়াধর্মী দেখেছি, প্রোয়েক্টিভ কিন্তু দেখিনি। এবং দুটো কারণে জিনিসের দাম বাড়তে পারে, একটা হলো উৎপাদন ব্যয়, আর একটা হলো চাহিদা যদি বাড়ে। চাহিদা কি অস্বাভাবিক বেড়ে গেছে, অর্থাৎ মানুষ কি বেশি খাচ্ছে, কিংবা উৎপাদন ব্যয় যদি বেড়ে গিয়ে থাকে, তাহলে তার উৎপাদন কম বাড়ানোর সাথে সাথে উৎপাদন খরচ কিভাবে কমানো যায় সেই দিকে সব কিছু মিলে নজর দেওয়াটা জরুরি। আমার কাছে মনে হয় যে জিনিসপত্রের দামের ব্যাপারে দুটো জায়গা, একটা হলো মানুষের আয় বাড়ানো, সেই পদক্ষেপগুলো নাই, অর্থাৎ ব্যক্তিখাতে বিনিয়োগ স্থবির হয়েছে, ফলে ব্যক্তিখাতে যে একটা কর্মচাঞ্চল্য, এখানে যে ওয়েলথ জেনারেশন যেটাকে বলি, যে সম্পদের জেনারেট হওয়া এবং কর্মসংস্থান হওয়া, কোনোটাই কিন্তু সেভাবে হচ্ছে না, স্থবিরতা আছে। এই জায়গাগুলো আমরা অনেক লুক্রেটিভ, যেটাকে বলে যে খুবই আশাব্যঞ্জক চিত্র পাই নানাজনের কাছ থেকে, যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমরা বিদেশে রপ্তানি করছি, এই করছি সেই করছি, কিন্তু নিজের দেশের মানুষ যদি স্বস্তিতে না থাকে, যদি তার ক্রয়সীমার মধ্যে না থাকতে পারে, অবস্থাটা যে অবস্থায় গেছে, আমি আমার জায়গা থেকে বলবো শুধু দরিদ্র মানুষ নয়, মধ্যবিত্ত মানুষ যাদের খুব নির্দিষ্ট আয়, তারাও কিন্তু একটা বড় বিপাকের মধ্যে পড়েছে। এবং এটার আশু কোনো সমাধান, অন্তত সমাধানের অঙ্গীকারও আমি দেখতে পাচ্ছি না, ইচ্ছাও দেখতে পাচ্ছি না। জি, অনেক ধন্যবাদ। জনাব গোলাম মুর্তজা, আপনার কাছে ফিরে আসি, আগের প্রসঙ্গে যদি কিছু যোগ করার থাকে করতে পারেন। আর এই প্রসঙ্গে আজকেও মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে বাংলাদেশে বাজার তৈরি করতে হবে, জনগণের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে, কিন্তু তার সাথে এই যে বাজারের নিয়ন্ত্রণহীনতার যে অভিযোগগুলো আমরা প্রতিনিয়ত পাই, এবং মন্ত্রীদের বিরুদ্ধে বিভিন্ন সময় তাদের ব্যবসায়িক স্বার্থের সাথে যে তাদের নিয়ন্ত্রণকারী যে ক্ষমতা রয়েছে, সেটার যে এক ধরনের দ্বন্দ্ব, সেটির অভিযোগগুলো আসে, এগুলোর সমন্বয় আসলে কিভাবে হচ্ছে? আপনার খুব সংক্ষেপে একটা ঘটনা দিয়ে আপনার এই প্রশ্নের জায়গাতে আসি। আমরা তো মাহাথির মোহাম্মদ বা লি কুয়ান ইউর বহু উদাহরণ নানাভাবে দেই। মাহাথির মোহাম্মদের একটা উদাহরণ, এটা আমরা এখন অনেকেই জানি, মাহাথির মোহাম্মদের আত্মজীবনীতে বিষয়টি খুব বিস্তারিত আছে। তার প্রথম যখন তার বাইপাস সার্জারির প্রয়োজন হয়, মাহাথির মোহাম্মদের মালয়েশিয়ার তার সকল আমলা এবং মন্ত্রীরা, এমনকি তার পরিবারের সদস্যরাও তাকে বিদেশে গিয়ে, লন্ডনে বা আমেরিকাতে গিয়ে সার্জারি করাতে বলেছিল, কিন্তু তিনি এককভাবে সিদ্ধান্ত নিয়ে সার্জারিটা মালয়েশিয়াতেই করিয়েছিলেন। যখন তিনি মালয়েশিয়াতে সার্জারিটা করিয়েছিলেন, তখন মালয়েশিয়ার চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশের চেয়ে খুব ভালো ছিল না। মাহাথির মোহাম্মদ জীবিত অবস্থায়, মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী থাকা অবস্থাতেই মালয়েশিয়া বিশ্বের তৃতীয় চিকিৎসা সেবা, শ্রেষ্ঠ তৃতীয় অবস্থানের বিজ্ঞাপন করে, এবং ইউরোপ থেকেও অল্প খরচে ভালো চিকিৎসা, ইউরোপ থেকেও মানুষ মালয়েশিয়ায় চিকিৎসা নিতে আসে। এটা একটি উদাহরণ। লি কুয়ান ইউ যখন তার যে রাষ্ট্র পরিচালনার নিয়োগ, তার সবচেয়ে ঘনিষ্ঠ একজন বন্ধু ছিলেন মন্ত্রী, তার বিরুদ্ধে $80,000 একটা দুর্নীতির অভিযোগ এসেছিল। বহু তদবির বহু জায়গা থেকে এসেছিল, কিন্তু তিনি তার সেই দুর্নীতিটার ক্ষমা করেননি। তার বিচার হয়েছিল, পরবর্তী বিচার চলাকালীন তার সেই বন্ধু আত্মহত্যা করেছিলেন। তো এই উদাহরণগুলো আমরা যখন মাহাথির মোহাম্মদ বা লি কুয়ান ইউ নিয়ে কথা বলবো, তখন আমাদের এই দৃষ্টান্ত তৈরি করা উদাহরণগুলো আমাদের সামনে রাখা দরকার। আপনি বাজারের কথা বলছেন, লি কুয়ান ইউ বা মাহাথির মোহাম্মদের শাসন ব্যবস্থায় বাজার কখনো এরকম নিয়ন্ত্রণহীন অবস্থায় পড়ে নাই। মালয়েশিয়ার উদাহরণ আপনি নেন, সিঙ্গাপুরের উদাহরণ আপনি নেন, দেখবেন এরকম উদাহরণের মধ্যে কখনো পড়ে নাই। এই যে আমরা এখন একটা জিনিসের মধ্যে আছি, সেটি হচ্ছে যে মাথাপিছু আয় বেড়েছে, আয় যদি বাড়ে তাইলে জিনিসপত্রের দাম বাড়বে, জিনিসপত্রের দাম বাড়লে সমস্যা নাই, আমাদের তো বাইং ক্যাপাসিটি বেড়েছে। এই যে আমরা একটা তত্ত্বের মধ্যে আছি, আমার ধারণা আমরা একটা ভুল তত্ত্বের মধ্যে আছি। এই ভুল তত্ত্বটি আরো বড় জায়গা দিয়ে ভুল করে, সেটা হচ্ছে যে আপনি যে কথাটি আপনিও একটু আগে বললেন, যে মূল্য যখন বাড়ে তখন আমরা ধরে নেই যে কৃষক লাভবান হচ্ছেন। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে, এটা অসত্য বক্তব্য নয় যে বাংলাদেশের উৎপাদন কয়েক গুণ বেড়েছে।
এটা অসত্য বক্তব্য নয় যে বাংলাদেশ খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে কৃষক খাদ্য উৎপাদন করে তার যে খরচ এবং তার যে শ্রম, এই দুটি যদি একসঙ্গে মেলানো হয় তাহলে তাদের সেই খরচ প্রতি বছর কৃষক ধানে লোকসান দেন, অন্যান্য পণ্যে লোকসান দেন। অর্থাৎ জিনিসপত্রের দাম বাড়ে, আমার আপনার পর্যায়ে আসলে 2 টাকার জিনিস 25 টাকা দিয়ে কিনতে হয়, কৃষক কিন্তু 2 টাকার জিনিস কৃষককে কিন্তু বিক্রি করতে হয় 1 টাকাতেই। যে জিনিস আপনি ঢাকা শহরে বসে 25 টাকায় কিনেন, কৃষককে কিন্তু সেই জিনিস 50 পয়সা বা 1 টাকাতে বিক্রি করতে হয়। তার মানে হচ্ছে দাম যখন বাড়ছে, দাম যখন নিয়ন্ত্রণহীন, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তর জীবন যখন দুর্বিষহ, তখন যখন আমরা মনে করছি যে কৃষক মনে হয় দাম পাচ্ছে, আমরা এই জায়গাটিতে কোনো মেকানিজম গড়ে তুলতে পারিনি যে মেকানিজম কৃষকের দাম নিশ্চিত করতে পারবে, যে মেকানিজমে কৃষককে মূল্য দেওয়াটা থাইল্যান্ড নিশ্চিত করতে পেরেছিল। সেই সমস্ত ফর্মুলা বাংলাদেশে কোনোভাবেই কার্যকর নয়। রেজা ভাই একটু আগে যে টিসিবির উদাহরণ দিলেন, টিসিবির ওই পরিসংখ্যানগুলো নেওয়া যায়, কিন্তু টিসিবি নামক যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটির অকার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়। টিসিবির কোনো সাফল্য বা টিসিবির কোনো কার্যকারিতা, টিসিবির কারণে সাধারণ জনমানুষের জীবনে কোনো স্বস্তি, টিসিবির কারণে জিনিসপত্রের দামের ক্ষেত্রে এক ধরনের সামঞ্জস্যতা প্রতিষ্ঠা, এ সমস্ত কোনো কিছুর সঙ্গে সরকারি এই প্রতিষ্ঠানটি নেই। সরকার জিনিসপত্রের মূল্য কমানোর কথা আমি বলছি না, জিনিসপত্রের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার, আমরা এই বাংলাদেশে শুধু বর্তমান সরকারের সময় নয়, এই বাংলাদেশে আমরা কখনোই কোনোদিনই এই জায়গাটিতে কাজ করতে দেখি না। যখন যে সরকার ক্ষমতায় আসেন তার মতো করে বিষয়টি ব্যাখ্যা করেন। বর্তমান সরকার যেটা ব্যাখ্যা করছেন যে আয় বেড়েছে, মানুষের বাইং ক্যাপাসিটি বেড়েছে, মানুষ কিনতে পারছে, এই যে কথা বলছে, এই কথাগুলোর সঙ্গে বাংলাদেশের সাধারণ জনমানুষ, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত এবং এমনকি উচ্চ মধ্যবিত্তের জীবনের জন্যও এই কথাগুলো একেবারেই বেমানান। আমাদের আরেকটু মানুষের প্রতি সংবেদনশীল হওয়া দরকার। সংবেদনশীল হয়ে মানুষের মুখের ভাষা, চোখের ভাষা, মানুষের যে অসহায়ত্বের ভাষা, এটা আমাদের রাজনীতিবিদদের আরেকটু আয়ত্ত করা দরকার। সেটা যদি আয়ত্ত করা না হয় তাহলে আমরা এই চাকচিক্যময় গল্প বলতে পারবো, সেই চাকচিক্যময় গল্পের কিছু বাস্তবতাও থাকবে। আমি পুরোটাকে অসত্য বলে উড়িয়ে দিচ্ছি না, কিন্তু সাধারণ মানুষের যে দুর্বিষহ জীবনযাপন, সাধারণ মানুষের যে দুঃসহ জীবনযাপনের কষ্ট, বিশেষ করে এই করোনার এই 2 বছর মানুষের যে কর্মহীনতা, নতুন করে দরিদ্র হওয়া, মধ্যবিত্তের আয় কমে যাওয়া, যে সমস্ত মানুষ গ্রামে চলে যেতে বাধ্য হয়েছেন, গ্রামে গিয়ে যে গ্রামের মানুষ কাজ করতেন সেই কাজের জায়গাতে ভাগ বসানো, কাজ না পাওয়া, সবকিছু মিলিয়ে এই চাকচিক্যময় বাংলাদেশের যে চিত্র আমরা সামনে দেখি, এই চিত্রের বাইরে অথবা এই চিত্রের নিচে একটা ভয়ঙ্কর বাস্তবতা আছে। আমাদের সেই বাস্তবতাটা স্বীকার করার মধ্যে কোনো লজ্জা থাকা উচিত নয়। স্বীকার করার সঙ্গে আমি উন্নতি করিনি, আমি গরিব হয়ে গেছি, সেটা বলাও বোঝায় না। স্বীকার করার সঙ্গে মানুষের প্রতি সংবেদনশীলতা বোঝায়, স্বীকার করার সঙ্গে মানুষের প্রতি আরো কিছু করার আছে সেটা বোঝায়। আমরা আমাদের রাজনীতিবিদদের কাছ থেকে সেই জায়গাটা দেখতে চাই এবং আমি মনে করি করোনার এই সময়টিতে সেই জায়গাটা দেখা অত্যন্ত জরুরি। আমাদের স্বীকার করতে হবে যে বাংলাদেশের মানুষের, জনগণের বড় একটি অংশ অত্যন্ত কষ্টে আছেন, দিন এনে দিন খাওয়া মানুষ কষ্টে আছেন, নিম্ন মধ্যবিত্ত কষ্ট আছেন, মধ্যবিত্ত কষ্ট আছেন। এদের প্রকৃত সংখ্যা নিয়ে তর্ক থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, কিন্তু মানুষের কষ্ট নিয়ে কোনো বিতর্ক নেই। এই কষ্টটা সাদা চোখে দেখা যায়। আমাদের রাজনীতিবিদরা এটা দেখেন কিন্তু স্বীকার করতে চান না কেন এটা আমি জানি না। আমলারা হয়তো স্বীকার করেন না কারণ তাদের কোনো অভাব অনটন নেই, তারা যে কোনো পরিস্থিতিতেই তাদের বেতন বহু গুণ বৃদ্ধি পায়, তারা হয়তো এটা দেখতে পারেন না, কিন্তু রাজনীতিবিদদের এটা দেখা দরকার। নির্বাচন এখন যে অবস্থায় আছে এই অবস্থায় সারা জীবন থাকবে সেটা ভেবে নিলে সম্ভবত আমরা ভুল করব। কখনো না কখনো তো মানুষের কাছে যেতে হবে। সুতরাং মানুষের কষ্ট, মানুষের দুঃসহ যন্ত্রণা, এই বিষয়টি রাজনীতিবিদদের সংবেদনশীলতায় আসা দরকার। এটা যদি না আসে সেটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। ধন্যবাদ। জনাব পিন্টু, আপনার কাছে আসি। আমাদের বর্তমান যে মন্ত্রিসভা রয়েছে সেখানে ব্যবসায়ীদের উপস্থিতি এবং তাদের স্বার্থের সংঘাতের বিষয়টি এর আগে বহুবারই আলোচনায় এসেছে। মাস 3 আগে সম্ভবত খাদ্যমন্ত্রী বলেছিলেন চালকল মালিকদের একটা তালিকা করতে, তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য, মজুতদারি বন্ধ করার জন্য।
কিন্তু তাদের কাছে যখন যাওয়া হয় বলা হয় যে আসলে এই ব্যবসাটা এই কয়েকজন চালকল মালিকের কাছে নেই, বরং বড় বড় বিভিন্ন কর্পোরেশনের কাছে চলে গেছে, যারা প্যাকেটজাত চালের মূল্য নিয়ন্ত্রণ করেন, এবং সে কারণেই নিচের দিকে তার একটা প্রভাব পড়ে এবং তার ফলে মোটা চালের দামও বাড়তির দিকে চলে যায়। এই যে গোটা ব্যবস্থা, এটা কি আসলে ইচ্ছার অভাব সরকারের তরফ থেকে? আপনার কি মনে হয়? দেখেন, এটা রেজা ভাই মর্তুজা তো ডিটেল ব্যাখ্যা করলেন। আমার কাছে মনে হয় এই জায়গায় রাষ্ট্রের ফিলোসফিটা দেখতে হবে। একটা মন্ত্রণালয় বা একটা সংস্থা বা অধিদপ্তর ব্যর্থ হলো, বিষয়টা ওই রকম বলে আমি মনে করি না। আমি এই বিষয়টাই দেখি যে ওভারঅল সরকারের নীতি, এটা এই বর্তমান সরকার বলেন, অতীতের সরকারগুলো বলেন, যে সরকারই বলেন, গত কয়েকটা সরকারের আপনি যদি কার্যক্রম বিশ্লেষণ করে দেখবেন যে এই সাধারণ মানুষের কথা চিন্তা করে নীতি আদর্শ আমরা মুখে বলি, কিন্তু কার্যত সেটা আমরা দেখাই না। যে কারণে আপনার এই যে কৃষকরা দাম পায় না, যে কারণে আপনার মধ্য সত্যভোগীরা দিনের পর দিন ওই টাকা বানিয়ে নিচ্ছে, আবার যে কারণে আপনার এই বিদেশে দাম বেড়েছে বা ডলারের দাম বেড়েছে বলে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছি, পাশাপাশি বিদেশে দাম কমলে এখানে দাম কমাচ্ছি না। এইগুলো দেখার জন্য মন্ত্রণালয় আছে ঠিকই। মন্ত্রণালয় একবার ফেল করতে পারে, দ্বিতীয়বার ফেল করতে পারে, বা মন্ত্রী চেঞ্জ করতে পারেন, কিন্তু দিনের পর দিন সরকারের পর সরকার যদি একই রকম ঘটনা ঘটিয়ে যায়, তখনই আমার মনে হয় এই রাষ্ট্রের ফিলোসফিটা ওই সাধারণ মানুষের দিকে চিন্তা না এই ধনীকে আরো ধনী করার চিন্তা, সেই জায়গাটায় আপনার আলোচনা আসে। এখন আপনি দেখেন এই কয়দিন যে জিনিসপত্রের দাম বাড়লো, কালকে আমি একটা পোর্টালে নিউজ পড়লাম, খুব সুন্দর, বাংলা ট্রিবিউন, যে পেঁয়াজের দাম বাড়ছে। বাণিজ্য সচিব বলছেন উনি জানেনই না। তাহলে উনি বাণিজ্য সচিব পদে আছেন কেন? এই কি জবাব দিয়ে ওনাকে করতে হবে না? আর বাণিজ্য মন্ত্রী ওই যে উনি নিজেই ব্যবসায়ীদের পক্ষে কথা বলবেন, তো মানুষের পক্ষে কথাটা বলবেন কে? মানুষের পক্ষে কথা বলার জন্য সংসদ ছিল, সেই সংসদেও মানুষের পক্ষে কথাগুলো বলা হয় না। তো এখন সমস্যা হচ্ছে যে যার মতো আপনার ধনী হওয়ার জন্য রাস্তা বানিয়ে নিচ্ছে। পেঁয়াজের দাম, যে কালকে আমার একটা অনুষ্ঠানে কথা হচ্ছিল, আপনার পেঁয়াজ ওই যে কি বলে ব্যবসায়ী, উনি বলছেন যে ভারতে দাম বাড়িয়ে দিয়েছে, তাই বাংলাদেশে দাম বাড়ছে। দেখেন, পেঁয়াজ 25 লক্ষ টন পেঁয়াজ লাগে বাংলাদেশে, ভারত বা বাইরে থেকে আমদানি করতে হয় 5-6 লক্ষ টন। হ্যাঁ, তো এই যে এই কয়দিন আগে দামটা ভারতে বাড়লো, তাও ভারতের পেঁয়াজে, তো বাংলাদেশি পেঁয়াজ যেগুলো অলরেডি আপনি স্টকে নিয়ে এসেছেন, সেগুলোর দাম বাড়িয়ে দিলেন কেন? ধন্যবাদ। এই যে এই কথাটা, আমাদের সাথে একটু তার প্রশ্নটা বোধহয় সংযোগ হারিয়ে গেছে। আপনার কাছে ফিরে আসি, এই প্রসঙ্গ শেষ করে আরেকটা প্রসঙ্গে আসতে চাই, সেটার ব্যাপারে আপনার মতামত জানতে চাইবো। সেটা হচ্ছে এই যে ক্লিন ফিট বিতর্ক এবং যে বিদেশি চ্যানেলগুলো বন্ধ রয়েছে, সেটার ব্যাপারেও আপনার বিশ্লেষণটা শুনবো। জি, কি আমি বলবো? জি না, দেখেন, যেটা আগের যেটা বলছিলাম, সেইটা ওই যে আপনার দাম বাড়তি, এটা দেখার কোনো লোক নাই। যতই বলেন বাজার মনিটর করার কমিটি আছে, এগুলো সব ফাঁকশু কথাবার্তা, সরকারের লোকজন এগুলো বলে বেড়ায়। আজ পর্যন্ত আমি তাদের কোনো কার্যক্রম দেখলাম না, অথবা ওই যে সিন্ডিকেট ভাঙবে বলে ওই সিন্ডিকেটের লোক তারা নিজেরা, আজ পর্যন্ত কোনো সিন্ডিকেটকে তো এই কারণে আপনার সাজার আওতায় বা শাস্তির আওতায় আনতে দেখলাম না। সো এই জায়গায় আমি মনে করি সরকারের নীতি আদর্শের প্রতিফলন ঘটাতে হবে, যে সরকারের নীতিটা কি। এটা একটা। আরেকটা যেটা বিষয় বললেন ক্লিন ফিট, এটা তো ধরেন ইশতিয়াক রেজা আমার চেয়ে ভালো বলতে পারবেন। আমি যতটুকু বুঝি যে এই ক্লিন ফিট এতদিন আমরা ছাড় দিয়ে গিয়েছি, আমরা মানে সরকারগুলো 2006 সালের আইন আজকে 2021 সালে যখন বাস্তবায়ন করতে আসে, তখন প্রশ্ন উঠতে পারে এতদিন কেন চুপ ছিলেন। তো এতদিন চুপ ছিলাম বলে এখনো চুপ থাকবো, এতদিন আইন কার্যকর করিনি বলে এখন আইন কার্যকর করব না, বিষয়টা তা না। এখন আইনটা যখন আছে, দেশের শিল্পের স্বার্থে যে এই আইনটা কার্যকর করা দরকার। আবার পাশাপাশি আপনার এই অপারেটররা যে আপনার জিম্মি করে ফেললো আমাদের, এই জায়গাটাও আমাদের দেখতে হবে। দেখেন, এতগুলো চ্যানেল আমি আজকে দেখলাম যে তথ্যমন্ত্রী বললেন 24টা চ্যানেল কি বলে ওই যে ক্লিন ফিট দেয়, কিন্তু 24টা না, উনি ওনার হিসাবে ভুল ছিল, আমরা এটা বের করেছি 17টা চ্যানেল ক্লিন ফিট দেয়। তো এই 17টা চ্যানেল ক্লিন ফিট দেয়, এটা আপনি কেন চালাচ্ছেন না? তারপরে আর কোয়াব বা অপারেটররা যেটা বলছেন যে তাদেরকে সময় দিতে হবে, 2টা বছর সময় দিয়েছেন,
সেই 2 বছর করেন নাই, এখন আবার সময় চাচ্ছেন। এখন সময় চাইতেই পারেন, কিন্তু এখানে একটা কথা আছে, দেখেন ক্লিন ফিট যে কোনো চ্যানেল, বিদেশি যে কোনো চ্যানেল বাংলাদেশে আপনি ওই ক্লিন ফিট দিয়ে চালানোর সক্ষমতা রাখেন। কারণ ওরা যেই চ্যানেলগুলো ডিস্ট্রিবিউট করে আপনি দেখবেন বিভিন্ন জায়গায় রিজনাল হয়, কোথাও কোথাও আপনার এই ভাষা চেঞ্জ হয়, ওই চ্যানেলগুলো সেই সক্ষমতা আছে। আমাদের অপারেটররা এটা ইচ্ছার ব্যাপার, আপনি চালাবেন কি চালাবেন না। আর যে দুই একটা সফটওয়্যার কেনার কথা, ওই যে সফটওয়্যারগুলি তারা কিনছেন না, যেটা দিয়ে ডাউনলোড করে আপনার দেখাবেন। আরেকটা রাস্তা আছে সবচেয়ে ইজি, এই জায়গাটাও যাচ্ছেন না, এখন তো বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে, আপনি ডিলে ডাউনলিঙ্ক করে আপনি বিজ্ঞাপনটা বাদ দিয়ে সেই বিজ্ঞাপনের জায়গায় দেশি বিজ্ঞাপন দিয়ে আপনি নতুন করে আবার আপলিঙ্ক করেন না বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে। এইগুলো শোনেন, এগুলো সমাধান আছে, প্রযুক্তিও আছে, সবই আছে, ইচ্ছাটার অভাব। এই অপারেটরদের কাছে দীর্ঘদিন আমাদের মালিকরাও জিম্মি ছিলেন, তারাও ঘুষ দিয়েছেন, বিভিন্ন সময় তাদেরকে টাকা দিয়ে ওই যে চ্যানেলগুলোর সিরিয়াল এদিক সেদিক করেছেন। এখন সরকার একটা নিয়ম করে দিয়েছে, এই জায়গা তারা এখন চুপচাপ, কিছু বলতে পারছে না। এখন আপনার যে কাজটা করতেছে, দর্শকদের জিম্মি করা হচ্ছে, আমি মনে করি এই জায়গায় সরকারের অবস্থানকে আমি স্বাগত জানাই। যদি সরকার কঠোর থাকে, আমার মনে হয় এটা সব পক্ষের উপকার হবে। ধন্যবাদ। জনাব ইশতিয়াক রেজা, আপনার কাছে আসি। আজকে কোঅবের সভাপতি বলছিলেন যে সরকার যদি তাদেরকে তালিকা দিয়ে দেয় যে এই চ্যানেলগুলোকে সরকার মনে করে ক্লিন ফিট, তাহলে তারা অবিলম্বে সেগুলো ছেড়ে দেবেন। সরকার কি সেটা পরিষ্কার করেনি এখন পর্যন্ত? প্রথম কথা হলো, কোঅব বলে কোনো অর্গানাইজেশন এই মুহূর্তে কোনো অস্তিত্বই নেই। সুতরাং কোঅবের সভাপতি বলে যিনি ক্লেম করছেন নিজেকে, এটা একটা অন্যায় কথা বলছেন। 2010 সালে কোঅব সংগঠনটি বিলুপ্ত হয় নিজেদের ভিতরকার বিরোধের পরিপ্রেক্ষিতে। সুতরাং এই মুহূর্তে কোঅব বলে যাদেরকে রিপ্রেজেন্ট করছে, তারা কোঅব বলে আমি এই মিডিয়াতে আছি, আমি জানি না। দেখেন, পৃথিবীতে দুই ধরনের ফিড আসে, একটা ডার্টি ফিড, একটা ক্লিন ফিড। সারা পৃথিবীতে ক্লিন ফিডটাকেই ডাউনলোড করে, যেটা জাহিদুল হাসান বলছিলেন, সেটাই করতে হয়। সেটা করার একটা প্রচেষ্টা হলো ডাইরেক্ট ব্রডকাস্টার থেকে ক্লিন ফিডটা নেয়া, যেটা আমাদের পরিবেশকদের করার কথা, সেটা তারা করছেন না। ব্রডকাস্টারদের সাথে সেই নেগোসিয়েশনটা তাদের করা উচিত ছিল। যদি ব্রডকাস্টাররা ক্লিন ফিড না দেয়, ক্ষমতা কি আছে আমাদের যারা কেবল অবশ্যই আছে। এটা হলো ইচ্ছা, আসলে ডার্টি মাইন্ড এগেনস্ট ক্লিন ফিড, মনটা পরিষ্কার না, সেই কারণে তারা করতে চাচ্ছে না। 2016 সাল থেকে এই কথাটা বলা হচ্ছে, বর্তমান সরকার বলে আসছে। প্রধানমন্ত্রী প্রথম 2016 সালে বলছিলেন এটা করতে হবে, প্রধানমন্ত্রীর কথা কর্ণপাত করা হয়নি। তারপর থেকে তথ্য মন্ত্রণালয়ের সাথে নানাভাবে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। বারবার তারা একটা যুক্তি দেন, তাদেরকে কিছু সময় দিতে হবে, বারবার সময় দেওয়া হচ্ছে। এখন তারা বলছেন আরও 2 বছর লাগবে, এবং তারা বলছেন তাদের কাছে সেই প্রযুক্তি নেই। সেই প্রযুক্তির সরবরাহও কিন্তু আছে। প্রত্যেকটা জায়গায় আপনি ইচ্ছে করলে বিজ্ঞাপনটাকে সেপারেট করতে পারেন, অন্যথায় আপনি বঙ্গবন্ধু স্যাটেলাইটকে ব্যবহার করেন। আসল কথা হলো আপনি এটা করতে চাচ্ছেন। এটার মাধ্যমে যে শুধু বাংলাদেশের টেলিভিশন খাত, তাদের স্বার্থ কি? যারা কেবল অপারেট করছে তারা আসলে ব্রডকাস্টারের স্বার্থ দেখছে। ব্রডকাস্টাররা খুব শক্তিশালী, তারা বাংলাদেশটাকে তাদের বাজার বানিয়ে ফেলছে। আপনাকে একটা ছোট্ট দৃষ্টান্ত দিই, ব্রডকাস্টারদের সাথে কি এদের যোগাযোগ আছে? এদের যোগাযোগটা আছে, অন্য নানা ধরনের বিজনেস ইন্টারেস্ট আছে। এবং জনগণকে জিম্মি করার যে একটা কাজ তারা করলো, এটা তো একটা অপরাধ করেছে, এটার বিরুদ্ধে মামলা হওয়া উচিত, তাদের শাস্তি হওয়া উচিত। এবং এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। আমাদের অনেক ডিস্ট্রিবিউটর আবার একই সাথে কেবল অপারেটর, এটা হতে পারে না। কোনো বিজনেসের ধরনেই তো যিনি নিয়ন্ত্রক তিনি আবার প্লেয়ার, এটা কি হতে পারে কোনো জায়গায়? এই কাজগুলো আমরা করে রেখেছি। আমাদের সরকার, তথ্য মন্ত্রণালয় অনেক দিন থেকে এই জায়গাটা চোখ বুজেছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডেরও তো বিচার হয়েছে 21 বছর পরে এসে, তাই বলে দেরিতে কিছু করা যাবে না, এটা তো হতে পারে না যে আগে করেন নাই বলে এখন করা যাবে না। যুদ্ধাপরাধের বিচারও তো হয়েছে 40 বছর পরে, 50 বছর পরে। আমি মনে করি সরকারের অবস্থান রাইট, শক্ত থাকতে হবে। এবং সারা পৃথিবীর বাস্তবতা, পৃথিবীর কোথাও নাই। নেপাল একটা ছোট রাষ্ট্র, ভুটান একটা ছোট রাষ্ট্র, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সেখানে এই ব্রডকাস্টাররাই কিন্তু ক্লিন ফিট দিতে বাধ্য হয়, কারণ তারা সকলে একত্রিত হয়ে দেশের পক্ষে কাজ করে। আমি বাংলাদেশের টেলিভিশনের কথা বলবই না, বাংলাদেশের চ্যানেলগুলো, আপনি বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের কথা ধরেন। একটা নারকেল তেল বাংলাদেশের বহুত পুরনো, ধরেন জুই নারকেল তেলের কথাই বললাম, কিংবা ধরেন অন্য কোনো কুমারী নারকেলের কথাই বললাম লালবাগের, তাদের মার্কেট শেষ। কোথাকার কোন এক নভোচারী নারকেল তেলের বিজ্ঞাপন সমস্ত টেলিভিশনে যাচ্ছে, তারা বাংলাদেশটাকে তাদের একটা মার্কেট বানিয়ে ফেলছে। তাদের সাপ্লাই চেন লাগে না, তাদের কোনো ইভেন্ট অ্যাকশন লাগে না, অ্যাকশন প্ল্যান লাগে না, তাদের কিচ্ছু লাগে না। তারা শুধু তাদের চ্যানেলগুলোর মাধ্যমে বাংলাদেশটাকে দখল করে নিয়েছে।
সরকার টাকা বঞ্চিত হচ্ছে, বাংলাদেশের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশে, এবং যারা বাংলাদেশের টেলিভিশন চ্যানেলের কন্টেন্টের মান নিয়ে কথা বলেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা 1 টাকাও আমাদের মানের জন্য ব্যয় করেন না। কারণ কেবল অপারেটরদেরকে আপনারা যে টাকা দেন সেটা আমাদের জন্য নয়, দেন বিদেশি চ্যানেল দেখার জন্য। আমরা 1 টাকাও সেখান থেকে পাই না। ধন্যবাদ। জনাব গোলাম মুর্তজা, আপনার যদি কিছু যোগ করার থাকে। না, এখানে যে আলোচনাটি হলো, এখানে খুব সংক্ষেপে যেটা বলি সেটা হচ্ছে যে ক্লিন ফিট টুলের যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, এটা কোনো অভিনব ধারণা নয়। এটা পৃথিবীতে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও, যে রেজা ভাই যেটা বলেন, নেপাল ভুটানের মতো দেশগুলোতেও এটা চলছে। তো সেই কাজটি করা যাবে না এবং সরকার করতে চাইলেও। এখন এইখানে আমার কাছে দুটি দিক। একটি দিক হচ্ছে, মানে যে জায়গাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়, যে যখন এরকম একটি আইন কার্যকর করতে যাওয়া হবে, তখন এই কেবল অপারেটর বা পরিবেশকরা যে এরকম একটি জায়গাতে যাবে সেটা সরকারের বিবেচনার মধ্যে থাকলো কিনা। সরকারের তথ্যমন্ত্রী যেটা বললেন যে আমরা কোনো চ্যানেল বন্ধ করিনি, অপারেটর এবং পরিবেশকরা বন্ধ করেছে। এই অপারেটর আর পরিবেশকরা যে এরকম একটি জায়গায় যাবে, সরকারের এই পরিকল্পনা বা সরকারের এই চিন্তাটা ছিল কিনা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, পরিবেশক এবং অপারেটর কারা? তারা কি বিচ্ছিন্ন কেউ? তাদের সঙ্গে কি সরকার বা সরকার সংশ্লিষ্টদের কোনো যোগাযোগ নাই? আপনি যদি খোঁজ করতে গিয়ে দেখেন তাহলে কিন্তু নিজেরাই এর বাইরে খুব বেশি কোনো লোক পাবেন না। সুতরাং এই যে তারা যে একটি বিজ্ঞপ্তি টেলিভিশনের পর্দায় দেখিয়ে যে তারা যে বন্ধ করে দিল যে আমরা চ্যানেল দেখাবো না, এই কাজটি কোনো অবস্থাতেই তারা করতে পারে না। বাংলাদেশের যে প্রচলিত রীতিনীতি এবং আইন এবং সরকার যা করতে চেয়েছে, সম্পূর্ণরূপে এর বিরুদ্ধে তাদের অবস্থান। তাহলে এখন সরকারের অবস্থানটা কি হবে? তারা কি করতে চাইলো? তারা যেটা করতে চাইলো, জনগণকে বিক্ষুব্ধ করতে চাইলো যে সব চ্যানেল বন্ধ, আমি তাহলে এখন কি দেখব? তো জনগণ বিক্ষুব্ধ, জনগণ চ্যানেল দেখতে পাচ্ছে না। যে বিবিসি দেখবে সেও দেখতে পাচ্ছে না, যে হয়তো একটি নাটক দেখবে সেও দেখতে পাচ্ছে না। সুতরাং জনগণকে তারা বিক্ষুব্ধ করলো। বিষয়টি হলো এরকম যে জনগণ বিক্ষুব্ধ হয়ে বলবে যে আমরা চ্যানেল দেখতে চাই, সরকার এক পর্যায়ে গিয়ে বাধ্য হবে। অন্য আরো বহু বিষয়ের ক্ষেত্রে যেরকম আপোষ হয়েছে। তো এই যে কাজটি করতে চাইলো সরকার, যদি শুধু গো ধরে বসে থাকে, হ্যাঁ আমি আইন করে দিয়েছি, এটা আইনটা কার্যকর করতে হবে, তাহলে বিষয়টি আমার মনে হয় মাঠে মারা যেতে পারে, শেষ পর্যন্ত গিয়ে সমাধান পাওয়া যাবে না। সরকার এখানে কঠোর হয়েছে, সরকারের আরেকটু কঠোরতা দরকার। কঠোরতাটা কি? এই যে পরিবেশক এবং অপারেটর হিসেবে যারা আছেন, তারা যে আইন বিরুদ্ধ কাজ করছেন, তারা যে রাষ্ট্র যা করতে বলছে তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, এই অবস্থানটি নিতে দেয়া কোনো অবস্থাতেই, কোনো বিবেচনাতেই উচিত নয়। রাষ্ট্রের উচিত তারা যে আইন ভঙ্গ করছে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে একটা কঠোর অবস্থান নেয়া। আমি আইন করলাম, ক্লিন ফিট ছাড়া দেখানো যাবে না, এটি একটি উদ্যোগ। দ্বিতীয় উদ্যোগটি, যারা জনগণকে জিম্মি করছে তাদের বিষয়ে কঠোর হওয়া। যদি এই দ্বিতীয় উদ্যোগটির ব্যাপারে সরকারের কঠোরতা না আসে, সেই কঠোরতা যদি দৃশ্যমান না হয়, তাহলে এই প্রথমের কঠোরতা দিয়ে যেটা আমি আইন মানতে হবে বলে আমি যেটা করলাম, সেটা আদৌ সফল হবে কি হবে না, সেটা নিয়ে আমার ভেতরে অন্তত অনেকখানি কনফিউশন আছে। আবার এই যে 2 বছর সময় দেন, 6 মাস সময় দিব, 1 বছর সময় দিব, পুরো ব্যাপারটি আবার ঝুলে যেতে পারে। আমি মনে করি সরকার যেহেতু বহুদিন পরে, বহু দাবি দেওয়ার পরে, বহু দিক বিবেচনা করে এরকম একটি সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তটি থেকে সরকারকে যাতে সরে আসতে না হয় এবং ওই কয়েকজন অপারেটর পরিবেশকরা যেন সরকারকে বাধ্য করতে না পারে, বাংলাদেশের মানুষকে জিম্মি করতে না পারে, সেই জায়গাটিতে সরকারের কঠোরতা প্রত্যাশিত। যদি কঠোরতা না আসে, তাহলে আমি আবারও বলছি, এই জায়গাটিতে শেষ পর্যন্ত গিয়ে আদৌ কোনো অর্জন হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে 2 দিন 3 দিন হয়ে গেল, এরা তো বন্ধ করে রেখে দিতে পেরেছে, এবং তথ্যমন্ত্রী তো লাইসেন্স বাতিলের বিষয়ে তো আজকে সন্ধ্যায় এনএইচকে সহ কিছু ছেড়েছে, কিন্তু সেই 17টা কি ছাড়া হয়েছে না? এখন এখানে যেটা বলছি যে সরকার যে আইনটি করেছে, আইন ঠিক আছে, সরকারের যে কঠোরতা সেটা ঠিক আছে, কিন্তু যারাই যে বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে দিতে সে পারে না। সে যদি পরিবেশক থাকে, তাকে যদি বাংলাদেশের পরিবেশক থাকতে হয়, তাহলে সরকারের এই নীতি মেনে থাকতে হবে। সরকারের এরকম একটা অবস্থা। আমি একটু গোলাম মুর্তজা আপনার সাথে একটু সহযোগিতা করি। যারা অপারেটর লাইসেন্স নেয় এবং যারা পরিবেশক লাইসেন্স নেয়, উভয়ই 2006 সালের আইন মেনে চলবো এই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু লাইসেন্সটা নেয়। জি, অনেক ধন্যবাদ। আজকে ওই আইন যে, জি, হ্যাঁ,
অনেক না, যে আইন যে তারা মানছে না তার জন্য সেইখানে কঠোর ব্যবস্থা হওয়া দরকার নেওয়ার তো সরকারের। সুযোগ রয়েছে সেখানে। জি, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।